মাথা নিচু করে রুমের এক কোণে বসে কাঁদছে কাজল। তার চুল এলোমেলো, চোখে পানি, হাঁটু দুটি বুকে দিয়ে রেখেছে, পুরো শরীরে ঢাকা একটি বেডশিট। সে মাথা উপর করে বিছানার দিকে তাকায় আর সেখানে রাজুকে দেখতে পায় মনের মতো করে ঘুমাচ্ছে। তারপর সে গত রাতের কথা ভাবতে থাকে। রাজু ড্রিঙ্কস করা অবস্থায় আছে আর কাজল রাজুকে ধরে বিছানায় বসায়। রাজুকে বসাতে রাজু কাজলকে দুহাত ধরে নেশালো কণ্ঠে বলল, তুমি তো ভারী মিষ্টি, তোমাকে তো খুব হট লাগছে, আসো আমি একটু তোমার রূপের জাদুতে হারিয়ে যাই। কাজল রাজুর কথা শুনে ভ্যাবাচাকা হয়ে বলল, কি সব বাজে বকছেন স্যার? আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে ছেড়ে দেন, আমি আমার রুমে যাব, ফ্রেশ হতে হবে। এই বলে কাজল উঠতে চাইতে রাজু ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে কাজলের উপর, ওড়না ফেলে দেয়। কাজল সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে নিজেকে বাঁচাতে, কিন্তু অনেক জোরাজোরিতে এক পর্যায়ে কাজল রাজুর সাথে পেরে উঠতে না পেরে অবিবাহিত জীবনে তার সতীত্ব দিয়ে দিতে হলো। রাজু অনেকক্ষণ তার যুদ্ধ বিমানটি চালিয়ে নিজের মতো করে বিছানার এক পাশে শুয়ে যায়। এদিকে কাজল কান্না ভেজা চোখে কোনো রকম উঠে আর চাদরটি নিয়ে সারা শরীরটি ঢেকে নিয়ে নিচে চলে আসে। কাজল ভাবনা শেষে বসে বসে কান্না করেই যাচ্ছে। হঠাৎ কাজলের কান্না শব্দ পেয়ে রাজুর ঘুম ভাঙে। রাজু কোনো রকম চোখ খুলে উঠতে চেষ্টা করেও উঠতে পারছে না। অতিরিক্ত ড্রিঙ্কসের ফলে তার মাথাটা ভারী হয়ে গেছে হয়তো। তারপরও কষ্ট করে উঠে বসলো। উঠে ভালোভাবে চারিদিকটা চোখ বুলিয়ে দেখে। হঠাৎ চোখ আটকে গেল ফ্লোরে বসে কান্না করা কাজলের দিকে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটাকে। যেহেতু কাজলের মাথা নিচু করা আর শরীরে বেডশিট জড়ানো, তবুও জিজ্ঞেস করলো, কে কাঁদছে ওখানে? তুমি আমার রুমে কি? কোনো জবাব না পেয়ে রাজু আবারও বলল, এই যে কে তুমি, কি সমস্যা তোমার? তারপরও কোনো রিয়াকশন না পেয়ে রাজু বিছানা থেকে উঠে কাজলের পাশে আসে। কাজলের পাশে গিয়ে রাজু বলল, কি হলো, কে তুমি? এইভাবে এখানে কাদার মানেটা কি? এবার কাজল মাথাটা একটু উঁচু করে আর রাজু কাজলের চেহারা দেখে সাথে সাথে বলল, কি ব্যাপার কাজল, তুমি এইভাবে বসে কাঁদছো কেন? কাজল নিশ্চুপ, কোনো কথাই বলে না। রাজু আবারও বলল, কি হলো বলো, কাঁদছো কেন তুমি? আর তুমি আমার রুমে কেন? কাজল এবার রাজুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজু বলল, কিছু তো বলো, তা না হলে বুঝবো কিভাবে? এবার কাজল উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করে রাজুকে পা থেকে মাথা অবধি তাকানোর জন্য। রাজু কাজলের পুরো শরীরের দিকে তাকায় আর দেখলো কাজলের শরীরে একটা বেডশিট জড়ানো, এলোমেলো চুল। তারপর কাজল রাজুকে আবারও ইঙ্গিতে বোঝালো রাজু যেন আয়নার সামনে যায়। রাজু ৭-৫ না ভেবে আয়নার সামনে যায় আর আয়নার দিকে তাকাতেই রাজু বড়সড় একটা ধাক্কা খায়। ভালো করে ঘুরে ফিরে নিজের বুক আর পিঠ দেখছে, যেখানে অজস্র নখের আঁচড়ে লাল হয়ে গেছে। এইসব দেখে রাজু হতবাক হয়ে যায় আর খাটের পাশে ধপাস করে বসে পড়ে। আর তখন দেখে পায়ের কাছে কাজলের জামা পরে আছে। একটু চোখ ঘুরাতেই দেখে একটু দূরে সালোয়ারটাও পরে আছে। হাতটা একটু সরাতেই হাতে বাঁধলো কাজলের শরীরে সবচাইতে ছোট কাপড়টা। এবার আর রাজুর বুঝতে বাকি নেই কেন কাজল বেডশিট জড়িয়ে কান্না করছে আর কেন তার শরীরে এত নখের আঁচড়। রাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হতে কি হয়ে গেল, চারদিকটা যেন নীরবতা পালন হচ্ছে। হঠাৎই জানালার গ্লাস খোলা শব্দ পেল রাজু। জানালার দিকে তাকিয়ে কাজল বেলকনির লোহাতে তার ওড়না বাঁধছে কান্না করতে করতে। রাজু দৌড়ে গিয়ে কাজলকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিল ওখানে? কি করতে চাচ্ছ তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কাজল চোখ মুছে বলল, মরতে চাচ্ছি। বেঁচে থেকে কি হবে স্যার? একটা নারীর সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত, সেটাই যখন হারিয়েছি, বেঁচে থেকে কি হবে বলেন? আমি এছাড়া আর কি করতে পারি? রাজু বলল, মরলেই সব সলিউশন হয়ে যাবে? কাজল বলল, হয়তো এটাই সমাধান হবে, কারণ আমি যে মেয়ে। রাজু গলা উঁচু করে বলল, স্টপ দিস ননসেন্স, আর কোনো কথা বলবে না তুমি। কাজল বলল, এই মুখ এই সমাজে কি করে দেখাবো? আমার বাবার সামনে কি করে দাঁড়াবো? তার ফুলের মতো মেয়েটা যে বিয়ের আগেই নষ্ট হয়ে গেছে, কি করে সেই নষ্ট ফুলকে বাবা দেখবে? বাবা যে আমার মরেই যাবে। আপনি বিখ্যাত ধনশীল নামকরা সার্থক ব্যবসায়ী, আপনার টাকা নিচে আপনার সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজ আপনার দিকে হাত তুলবে না, সবাই কাজল মেয়েটার দিকে তুলবে। হয়তো বলেই বসবে মেয়েটা একটা প্রস্টিটিউট, যাকে বাংলায় বলে বেশ্যা। এটা বলার সাথে সাথে রাজু সজোরে কাজলের গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দেয় আর কাজল চর খেয়ে গালে হাত দিয়ে বসে বসে কাঁদতে থাকে। রাজু কাজলকে তুলে হাত ধরে টেনে নিয়ে রুমের দিকে নিয়ে আসে। রাজু কাজলকে খাটে বসিয়ে বলল, ফ্রেশ হয়ে রেডি হও, 15 মিনিটের মধ্যে আমি অপেক্ষা করছি। কাজল গালে হাত দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন, আবারও নতুন কি দেখাতে চান? রাজু বলল, এটা আমার অর্ডার, সো কোনো প্রশ্ন না করে যা বলছি করো। কাজল আর কিছু না বলেই পাশেই নিজের রুম, সেখানেই চলে যায় আর রাজু ওয়াশরুমের দিকে চলে যায়। একটু পর রাজু রেডি হয়ে কাজলের রুমের দরজার সামনে গিয়ে দরজায় নক দেয়। একটু পর কাজল বেরিয়ে আসে সুন্দর একটি শাড়ি পরে। কি অপরূপ লাগছে কাজলকে, এক কথায় পরি। তার উপর তো মলিন একটা চেহারা, চোখগুলো ফোলা, সারা রাত যে কান্না করেছে।
রাজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলল, রেডি তো, চলো আমার সাথে। কাজল কোনো প্রশ্ন না করে রাজুর পেছন পেছন বের হয়ে যায়। রাজু আর কাজল একটি কাজী অফিসে গিয়ে বসে, দুজনে পাশাপাশি। একজনের দিকে আরেকজন তাকাচ্ছে না। রাজু কাজলের দিকে তাকিয়ে আছে আর মনে করছে কাল রাতের কথা। রাজু অফিসের চেয়ারে বসে আছে আর কাজলকে ডাক দেয়। একটু পর কাজল এসে বলল, স্যার ডেকেছেন? রাজু বলল, আমরা কাল কক্সবাজার যাচ্ছি একটা অফিসের ডিলের কাজে, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসো। সেখানে এক রাত থাকতে হবে। কাজল কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ জবটা বেশি প্রয়োজন। তাই কোনো কিছু না ভেবে বলল, ঠিক আছে স্যার। রাজু বলল, তাহলে যাও, এখন ফাইল সব রেডি রেখো, কাল দেখা হচ্ছে। কাজল বের হয়ে যায় আর রাজু কাজে মন দেয়। হঠাৎ কাজী সাহেবের আগমনে রাজুর ধ্যান ভাঙে আর কাজীকে সালাম দেয়। কাজী বলল, আপনি কি রাজু সাহেব? রাজু বলল, কাজী সাহেব। এর মধ্যে কাজল কিছুই বুঝছে না কি হচ্ছে। কাজী বলল, তবে শুরু করে বিয়ে পড়ানো? রাজু বলল, জি শুরু করুন। এবার কাজল বড়সড় একটা ধাক্কা খেলো এই ভেবে, রাজু সাহেব তাকে বিয়ে করবে? এত বড় একজন বিজনেসম্যান করবে তাকে বিয়ে? কিন্তু কেন? এটা কি দয়া, নাকি সে তার ভুলের শাস্তি পূরণ করছে? সে চাইলে তো এমন 100টা কাজলকে বিয়ে করে ছেড়ে দিতে পারে আঙুলের তুড়িতেই। তবে কি বিয়ে করে পরে ডিভোর্স দেবে? উফ, আর ভাবতে পারছে না কাজল। এর মধ্যে কাজী বলল, মা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মায়ের নাম সবটা বলো। কাজলের ভাবনা ভাঙে আর সব বলে। কাজী দোয়া দরুদ পড়ে, মোনাজাত করে বিয়ের কাজটা সম্পন্ন করে। দুজনে বিয়ে করে রুমের সামনে আসে। কাজল হুট করে দাঁড়িয়ে যায়। রাজু বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? কাজল বলল, এটা কি করলেন আপনি? কেন করলেন? রাজু বলল, বিয়ে করলাম, এখন আমরা স্বামী স্ত্রী। কাজল বলল, কিন্তু এই সমাজ কি আমাদের মেনে নেবে? কোথায় আপনি আর কোথায় আমি? সমাজ তো আপনাকে ভেঙাবে। রাজু বলল, আমি সমাজের পরোয়া করি না। তাছাড়া আমি যে ভুল করেছি তার ন্যায্য বিচার করলাম। কাজল বলল, এটা কি শুধু ভুলের মাসুল ছিল, নাকি করুণা করেছেন? রাজু বলল, কোনোটাই নয়। সত্যি কথা বলতে, যেদিন থেকে তুমি আমার অফিসে জব নিয়েছিলে সেদিন থেকে তোমার কথা ভাবনায় আসে। সব সময় তোমাকেই চিন্তা করি। হয়তো এটা ভালোবাসা, আর আজ সে ভালোবাসায় পূর্ণতা পেল। কাজল বলল, কই, কোনোদিন তো বলেননি ভালো লাগা আর ভালোবাসার কথা। সব কথা বলে হয় না, এত কথা না বলে চলো আমাদের এই দিনটা সুমধুর করি। এই বলে কাজলকে নিয়ে রুমে ঢুকে যায়। আর আমাদের গল্প এখানেই এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এরকম কজন মানুষ আছে যে নিজের সঠিক বিচারটা নিজেই করে? কত সুন্দর হতো সব মানুষের মন যদি গল্পের রাজু সাহেবের মতো হয়। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটি রচনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।